বিচার বিভাগ বিকেন্দ্রীকরণে একমত রাজনৈতিক দলগুলো। ফ্যাসিস্টদের রেখে স্বাধীনতা দিলে সুফল মিলবে না বলছে বিএনপি। ভোটার রাজনৈতিক দলগুলো সবাই সুষ্ঠু নির্বাচন চায় বলছে বিএনপি। পিআর পদ্ধতির নির্বাচনে দেশ স্বৈরশাসনে যাওয়ার আশঙ্কা। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দিয়ে ইসিকে নিরপেক্ষতা প্রমাণের আহ্বান। জামায়াতের জুলাই যোদ্ধাদের স্বীকৃতি দেওয়ার দাবি। উশির ৯ ভারত থেকে হাসিনা ও তার দোসরদের ফেরত পাঠানোর দাবি এনসিপির। নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়নের তাগিদ। ঢাকায় জাতিসংঘের কার্যালয় স্থাপন খসড়া পর্যায়ে, বললেন পররাষ্ট্র উপদেষ্টা। মালয়েশিয়ায় আটক ৩৬ বাংলাদেশের বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। এনবিআরের আরও ৫ কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধানে দুদক মধ্যপ্রাচ্যের নারী পাচারের অভিযোগে বিএমইটি সহ দায়ীদের বিরুদ্ধে মামলা। এবং গুপ্তচর সন্দেহে বিপুল সংখ্যক আফগানকে ফেরত পাঠাচ্ছে ইরান। উদ্বেগ প্রকাশ জাতিসংঘের। বিতরণ নয়, প্রত্যাবর্তন বলছে তেহরান। সংবাদ রাতে দেখছিলেন সংবাদ শিরোনাম। আপনাদের সঙ্গে রয়েছে আমি রাবিয়া ইসলাম স্নেহা। এবার বিস্তারিত। বিচার বিভাগ বিকেন্দ্রীকরণের নীতিগত সিদ্ধান্তে একমত রাজনৈতিক দলগুলো। বিভাগীয় শহরে হাইকোর্ট বিভাগের স্থায়ী বেঞ্চের বিষয়েও একমত তারা। তবে দোসরদের রেখে বিচার বিভাগকে স্বাধীনতা দিলে ফ্যাসিস্টরাই তার সুবিধাভোগী হবে বলে দাবি করে বিএনপি। সাইফুল রিপনের প্রতিবেদন। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের নবম দিনের আলোচনায় রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন ও বিচার বিভাগ বিকেন্দ্রীকরণ নিয়ে আলোচনা হয়। এজেন্ডায় থাকলেও বাদ পড়ে জরুরি অবস্থা ঘোষণার বিষয়টি। আলোচনা শেষে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন ইস্যুতে দলীয় অবস্থান তুলে ধরে রাজনৈতিক দলগুলো। এটা রাষ্ট্রের সাথে রিলেটেড বা কমন অপরাধ আছে সেগুলো সুপারিশ করতে পারবে, কিন্তু ব্যক্তিগতভাবে কোনো অপরাধের এগেনস্টে যদি কোনো শাস্তি হয়, যেমন কারো পিতাকে কেউ হত্যা করল, এই হত্যাকাণ্ডের বিচার হয়েছে তার ফাঁসি, এই ফাঁসিটা ইচ্ছা করলে কমিটি এবং রাষ্ট্রপতি এককভাবে ক্ষমা করতে পারবে না। ক্ষমা প্রদর্শনের যে বিষয়টিকে অবারিত এবং একই সাথে নিরঙ্কুশ করে রাখা হয়েছিল, সেই জায়গাটাতে অবশ্যই আইনের বিধিবিধান প্রয়োজন। আমরা নীতিগতভাবে একমত হয়েছি যে রাষ্ট্রপতির এই ক্ষমা প্রদর্শনের বিষয়টি আইন দ্বারা নিয়ন্ত্রিত হবে। কনস্টিটিউশনের আর্টিকেল 100-এর যে বিধানটা বর্তমানে আছে তার সাথে একটা বাক্য সংযোজন করার বিষয়ে সবাই একমত হয়েছে যে তবে রাষ্ট্রপতির এই ক্ষমতা সংসদে প্রণীত আইনের দ্বারা পরিচালিত হইবে। বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ নিয়েও মতামত তুলে ধরেন দলগুলোর নেতারা। সবাই দীর্ঘ আলোচনার পরে আমরা এখন একমত হয়েছি যে সংবিধানে আমাদের ইউনিক একই ধরনের সুপ্রিম কোর্ট থাকবে এক কেন্দ্রিক ঢাকায়, আর বিভাগীয় শহরগুলোতেও হাইকোর্ট বেঞ্চের সম্প্রসারণ করা হবে। স্টেটের যে ইউনিটারি ক্যারেক্টার আছে সেটাকে ভায়োলেট করে যায়, এই যুক্তির বিপক্ষে গিয়ে বা এই যুক্তিকে পাশ কাটিয়েই যেন স্থায়ী বেঞ্চগুলো স্থাপন করা হয় তার ব্যাপারে আমরা একমত হয়েছি। ঢাকার বাইরে প্রয়োজনীয় স্থানে শুধু বিভাগীয় হেডকোয়ার্টার হবে এমন কথা নাই, যেখানে সুপ্রিম কোর্ট উপযুক্ত মনে করবে সেই জায়গায় স্থাপন করতে হবে। এই বিষয়টা বাধ্যতামূলক করার জন্য আমার পরামর্শ ছিল এবং পরবর্তীতে একটা বিকল্প পরামর্শ দিয়েছি, সেটা হচ্ছে যদি পার্মানেন্ট বেঞ্চ করতে হয় হাইকোর্ট ডিভিশনের সংবিধানে পরিবর্তন এনে, সেই ক্ষেত্রে আমাদেরকে সুপ্রিম কোর্টের একটা আলোচনা সাপেক্ষে করা উচিত, বিকজ আমরা চাই বিচার জনগণের দোরগোড়ায় পৌঁছুক। প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, বিচার বিভাগের ফ্যাসিস্টদের বিরুদ্ধে নেয়া সরকারের ব্যবস্থা যথেষ্ট নয়। তাদের ইন্ডিভিজুয়াল ক্রিমিনাল লায়াবিলিটির জন্য ফিক্স করতে হবে, তাদের শুধুমাত্র চাকরি গেলে হবে না, তাদের ক্রিমিনাল অফেন্সের জন্য বিচারও করতে হবে। যদি আমরা সেটা নিশ্চিত করতে পারি তাহলে পরে অ্যাকচুয়াল ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি কার্যকর হবে। আদারওয়াইজ এই ফ্যাসিস্টদেরকে বহাল রেখে আপার এবং লোয়ার জুডিশিয়ারিতে যতই আমরা ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি করি না কেন, সেটার বেনিফিশিয়ারি এরাই হবে। 3 দিনের বিরতি দিয়ে সোমবার আবারও আলোচনায় বসবে জাতীয় ঐকমত্য কমিশন। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।
প্রস্তাবিত টেলিকম নেটওয়ার্ক ও নিবন্ধন সংস্কার নীতিমালা নিয়ে উদ্বেগ জানিয়েছে বিএনপি। গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জাতীয় নির্বাচনের আগে তড়িঘড়ি করে নীতিমালা প্রণয়ন করা ঠিক হবে না। কারোর সঙ্গে আলোচনা ছাড়াই একতরফাভাবে এই নীতিমালা করার অভিযোগও করেন তিনি। নিয়াজ মোর্শেদের প্রতিবেদন। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসির খসড়া টেলিকম নেটওয়ার্ক ও লাইসেন্সিং রিফর্ম পলিসি 2025 নিয়ে উদ্বেগ জানিয়েছে বিএনপি। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গুলশান কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নতুন প্রযুক্তি সহ অনেক বিষয়ের স্পষ্ট ব্যাখ্যা নেই উল্লেখ করে তিনি বলেন, এতে বড় কোম্পানিগুলো সুযোগ নিতে পারে। বড় মোবাইল অপারেটররা একাধিক খাতে একচেটিয়া নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারবে। এতে প্রতিযোগিতা কমে যাবে, ছোট প্রতিষ্ঠানগুলো পিছিয়ে পড়বে। এসএমইদের আর্থিক সংকটে পড়ার আশঙ্কা দেখা দেবে। ডিরেগুলেশনের নিয়ন্ত্রণ শিথিল পরে এসএমই, বিশেষ করে স্থানীয় আইএসপি বা ছোট টেলিকম অপারেটরদের সম্পদ ও দায়বদ্ধতা নিয়ে সুস্পষ্ট দিক নির্দেশনা না থাকায় তারা বড় ধরনের আর্থিক সংকটে পড়তে পারে। জাতীয় নির্বাচনের আগে একতরফাভাবে এমন নীতি প্রণয়ন ঠিক হবে না বলেও জানান বিএনপি মহাসচিব। সামনে জাতীয় নির্বাচনকে সামনে রেখে, বিবেচনায় রেখে এই ধরনের একটি জাতীয় গুরুত্বপূর্ণ নীতিমালা এই সময়ে একতরফাভাবে প্রণয়ন করা সমীচীন হবে না বলে বিএনপি বিশ্বাস করে। নীতি প্রণয়নে রাজনৈতিক দল বা জনগণের সঙ্গে কোনো আলোচনা হয়নি বলেও জানায় বিএনপি। এই টেকনোলজির সুফল যাতে জনগণের কাছে পৌঁছে, সেটাই তো আমরা চাই। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। ভোটার, রাজনৈতিক দল সহ সবাই সুষ্ঠু নির্বাচন চায় বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আর দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সংখ্যানুপাতিক নির্বাচন দেশকে স্বৈর শাসনের দিকে ঠেলে দেবে। আরও জানাচ্ছেন ইউসুফ ভূঁইয়া। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর গুলশান কার্যালয়ে অস্ট্রেলিয়ান হাইকমিশনার সুশান রাইলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে বিএনপির প্রতিনিধি দল। বৈঠকে দুই দেশের বিনিয়োগ, কৃষি, জাতীয় নির্বাচন সহ নানা বিষয়ে আলোচনা হয়। বৈঠক শেষে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে বাংলাদেশকে সহযোগিতা করবে অস্ট্রেলিয়া। সবাই স্থিতিশীল নির্বাচন চায় বলেও মন্তব্য করেন তিনি। নির্বাচনের ক্ষেত্রে অস্ট্রেলিয়ার একটা সহায়তা আছে এখানে। ইলেকশন কমিশনের উপর একটা বড় ধরনের সহায়তা তারা করে এবং সেটা করছে ইতিমধ্যে, এবং তারা সেটা এগিয়ে নিয়ে যাচ্ছে। তারা চাচ্ছে একটি সুষ্ঠু নির্বাচন যাতে বাংলাদেশে হয়ে যায় এবং তার জন্য তাদের সহযোগিতা অব্যাহত থাকবে। এদিকে রংপুরে ড্যাব আয়োজিত জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের বার্ষিকী উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, সংখ্যানুপাতিক নির্বাচন দেশকে স্বৈরশাসনের দিকে ঠেলে দেবে। যখন এই আনুপাতিক ভোটের বিষয়টি আসবে তখন তো দলকে ভোট দিবে, দল তারপরে বেছে বেছে তার লোকদেরকে এমপি বলে ঘোষণা করবে, তাহলে তো আরো বেশি স্বৈর শাসনের দিকে ঠেলে দেওয়া হবে। স্থানীয় পর্যায়ে আর কোনো নেতৃত্ব থাকবে না। এ পদ্ধতি স্থানীয় পর্যায়ে নেতা তৈরির প্রধান অন্তরায় হবে বলেও মনে করেন রিজভী। ইউসুফ ভূঁইয়া, দেশ টিভি, ঢাকা। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা যাচাইয়ের জন্য জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন প্রয়োজন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। আর জুলাইয়ের মধ্যে জুলাই সনদ ঘোষণা করে জুলাই যোদ্ধাদের ঐতিহাসিক স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। এনআই নাহিদের রিপোর্ট। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণের যৌথ উদ্যোগে 19 জুলাই জাতীয় সমাবেশ বাস্তবায়নের লক্ষ্যে দায়িত্বশীলদের সভা হয়। সভায় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, জুলাই বিপ্লবে শহীদ পরিবারকে ক্ষতিপূরণ ও প্রত্যেক পরিবারের একজনকে চাকরি দিতে হবে। শহীদ পরিবারের প্রত্যেক পরিবারের পক্ষ থেকে একজন করে কমপক্ষে সরকারি চাকরিতে নিয়োগ করতে হবে। আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। আহতদের পরিবারের পুনর্বাসনের কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। আর প্রধান অতিথির বক্তৃতায় দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, স্থানীয় প্রতিনিধি না থাকায় লুটপাট বাড়ছে। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে কালো টাকার ছড়াছড়ি ও পেশি শক্তির লড়াই বন্ধ হবে বলেও মনে করেন তিনি।
পিআর পদ্ধতি, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, যেখানে কোটি কোটি ভোটারের সঠিক প্রতিনিধিত্বের মূল্যায়ন হবে। নির্বাচনে কালো টাকা পেশি শক্তির প্রভাব মুক্ত হবে এবং পার্লামেন্টে দক্ষ যোগ্য পার্লামেন্টারিয়ানকে প্রত্যেকটি দল তার সিনিয়র, তার যোগ্য দক্ষ সৎ নেতৃত্বকে পার্লামেন্টে পাঠিয়ে আমাদের পার্লামেন্টকে একটা রিচ পার্লামেন্ট, যারা আইন প্রণয়ন করবেন, যারা আইন প্রণেতা হবেন। এই পদ্ধতি পৃথিবীর প্রায় 60টির উপরে আধুনিক গণতান্ত্রিক দেশে এই পদ্ধতিতে নির্বাচন হয়। জুলাইয়ের মধ্যে জুলাই সনদ ঘোষণা করে জুলাই যোদ্ধাদের ঐতিহাসিক স্বীকৃতি দেওয়ার দাবিও জানান জামায়াত নেতারা। উপস্থিত এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। বাংলাদেশে বিনিয়োগ, মৎস্য খাত, রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা এবং শিক্ষা ও খেলাধুলা সহ যুব উন্নয়নের মতো ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করতে জাপানের প্রতি আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি এক্সিকিউটিভ সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মিয়াজাকি কাটসুরার সঙ্গে বৈঠককালে তিনি এই আহ্বান জানান। অধ্যাপক ইউনূস বলেন, জাপান সবসময় বাংলাদেশের একজন নির্ভরযোগ্য বন্ধু। সম্প্রতি আমি জাপান সফর করেছি এবং আমি ও আমার প্রতিনিধি দল যে আন্তরিকতা ও আতিথেয়তা পেয়েছি তাতে আমরা গভীরভাবে আবেগ আপ্লুত। এ সময় মিয়াজাকি কাতসুরা বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় জাপানের অব্যাহত সহায়তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন এবং জুলাইয়ের গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের জন্য গভীর শোক প্রকাশ করেন। লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে সরকারি চাকরি অধ্যাদেশ 2025-এর দ্বিতীয় সংশোধনী অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই অনুমোদন দেওয়া হয় বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। তবে সরকারি চাকরি অধ্যাদেশের কোনো বিষয় সংশোধন হচ্ছে সেই বিষয়ে কিছু বলা হয়নি। এছাড়া 3 ডিসেম্বর আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও জাতীয় প্রতিবন্ধী দিবস এবং 2 এপ্রিল বিশ্ব অটিজম সচেতনতা দিবস ঘোষণার প্রস্তাব অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। পাশাপাশি পারমাণবিক জ্বালানি এবং তেজস্ক্রিয় বর্জ্য ব্যবস্থাপনার নিরাপত্তা নিশ্চিতকরণে যৌথ কনভেনশনে সইয়ের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। জাতীয় সংসদ নির্বাচনের পর এবার স্থানীয় সরকার নির্বাচনেও ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম এ ব্যবহার থেকে সরে এলো এএমএম নাসিরউদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। গেল 26 জুন নীতিমালার গ্যাজেট করা হলেও তা বৃহস্পতিবার প্রকাশ করে সংস্থাটি। স্থানীয় সরকার নির্বাচনে ভোট কেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমালা 2025 জারি করে এমন সিদ্ধান্তে এসেছে কমিশন। 2023 সালের করার নীতিমালায় ইভিএম এ ভোটদানের জন্য আলাদা ভোট কক্ষ স্থাপনের বিধান ছিল, যা এবারের নীতিমালা থেকে বাদ দেওয়া হয়েছে। ফলে স্থানীয় সরকার নির্বাচনগুলোতে ইভিএম এর জন্য কোনো ভোট কেন্দ্র থাকছে না। এই প্রক্রিয়ার মধ্যেই সম্প্রতি সংসদ নির্বাচনের আইনি কাঠামো থেকে ইভিএম কে বাদ দেয় নির্বাচন কমিশন। এবার স্থানীয় সরকার নির্বাচনেও একই সিদ্ধান্তে এলো ইসি। ইসলামিক স্টেট আইএস এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে মালয়েশিয়ায় আটক হওয়া 36 বাংলাদেশির বিষয়ে বিস্তারিত জানাতে চেয়েছে ঢাকা। বৃহস্পতিবার মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা জানান, বিষয়টি অন্যান্য দেশে ভিসা পেতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। ঢাকায় জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনের কার্যালয়ে চালু করতে প্রয়োজনীয় সমঝোতা স্মারক খসড়া পর্যায়ে রয়েছে জানিয়ে তিনি বলেন, আবাসিক সমন্বয়কারী নিয়ে এখনও আলোচনা হয়নি। গঙ্গা চুক্তি নিয়ে টালবাহানার কিছু নেই বলেও জানান তিনি। জানাতুল মোহনার রিপোর্ট। বিশ্বের 16টি দেশে জাতিসংঘ মানবাধিকার হাই কমিশনের কার্যালয় রয়েছে। এছাড়া 13টি আঞ্চলিক কার্যালয় এবং বাংলাদেশ সহ 43টি দেশে এই কার্যালয় স্থাপনের জন্য অনুমতির অপেক্ষায় আছে। তবে ঢাকায় কার্যালয় স্থাপন করার জন্য প্রয়োজনীয় স্মারক খসড়া পর্যায়ে আছে। মন্ত্রণালয় ইতিবাচকভাবে দেখছে বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। খসড়া পর্যায়ে আছে এবং খসড়া আদান-প্রদান শেষ হওয়ার পরে যখন একটা সম্পূর্ণ এগ্রিড ড্রাফটে আসবে, যাতে একটু শব্দ পরিবর্তন করতে হবে, তখন আমরা সই করব। বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক বিষয়ে সংবাদ সম্মেলনে একথা জানান তিনি।
জঙ্গি গোষ্ঠী আইএস এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে মালয়েশিয়ায় আটক ৩৬ বাংলাদেশিদের বিষয়ে বিস্তারিত খোঁজ খবর নেওয়া হচ্ছে বলেও জানান উপদেষ্টা। কয়েকজনের বিরুদ্ধে তারা স্পেসিফিক অভিযোগ তাদের আদালতে সমর্থন করে, এগুলি এখনো একটু ফ্লুইড আছে, আর বেশ কিছুকে তারা বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেবে। আমাদের করণীয় হচ্ছে দেখা যে আসলে তারা বিশেষ কোনো এই ধরনের কোনো অপকর্মের সাথে জড়িত কিনা, যদি জড়িত হয় তাহলে তাদের ব্যাপারে স্বাস্থ্যমূলক ব্যবস্থা গ্রহণ করা। এবং সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে বলেন, এখন থেকে ওমানে সেবার জন্য প্রবাসীদের রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করতে হবে না। এ নিয়ে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের সঙ্গেও আলোচনা চলছে। ছায়াতে দাঁড়িয়ে যেন বা বসে যেন তারা সার্ভিসটা নিতে পারেন, এবং আমি মধ্যপ্রাচ্যের বাকি বিষয়গুলোকে বলেছি একই ধরনের ব্যবস্থা নেওয়ার প্রস্তাব দিতে, এবং আমি আশ্বাস পেয়েছি যে ফাইন্যান্স এই জিনিসগুলোকে ফাইন্যান্স করার ব্যবস্থা করবে। দৃঢ়তার সঙ্গে উপদেষ্টা বলেন, গঙ্গা চুক্তি নিয়ে টালবাহানার কিছু নেই। ৩০ বছরেও ভারত থেকে ইতিবাচক কোনো ইঙ্গিত পায়নি বাংলাদেশ। দ্বিপাক্ষিকভাবেই এর সমাধানে আসতে হবে। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। প্রায় এক দশক আগে রাজধানীর গুলশানে ইতালির নাগরিক তাবেলা সিচার হত্যা মামলায় ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে বিএনপি নেতা কায়ুম সহ 4 জনকে বেকসুর খালাস দেওয়া হয়। রায়ে অসন্তোষ জানিয়ে উচ্চ আদালতে আপিল করার কথা জানান রাষ্ট্র ও আসামি পক্ষ। আরও জানাচ্ছেন জুলাই আগস্টে ছাত্র জনতার গণ আন্দোলনের অন্যতম রেড জোন ছিল রাজধানীর চানখারপুল। 5 আগস্ট সরকার পতনের দিনও ডিএমপির উপকমিশনাররা শাহবাগ থানায় এসে 2 শতাধিক পুলিশ সদস্যকে আন্দোলনকারীদের উপর গুলির নির্দেশ দেন। এমন নির্দেশনা পেয়ে আরো বেপরোয়া হয়ে ওঠে আইন শৃঙ্খলা বাহিনী। সেদিন ছাত্রদের লং মার্চ টু ঢাকা কর্মসূচি দমনের নির্বিচারে গুলি চালায় তারা। চানখারপুলে সেদিন শহীদ হয় স্কুল ছাত্র আনাস সহ 6 জন। ওই ঘটনায় করা মামলায় বৃহস্পতিবার চার্জ গঠনের শুনানি করে আসামি ও রাষ্ট্রপক্ষ। শুনানি শেষে মামলার চার্জ গঠনের জন্য আগামী 14 জুলাই দিন ধার্য করে ট্রাইব্যুনাল 1। চার্জ ফ্রেম করার মতো যথেষ্ট উপাদান আছে এবং ডিসচার্জ করার মতো কোনো উপাদান নাই, কাজেই চার্জ ফ্রেম হবে, এটা আমরা মনে প্রাণে বিশ্বাস করি। প্রসিকিউশন বলছে রাষ্ট্রের শীর্ষ পর্যায় থেকে পাওয়া নির্দেশনা বাস্তবায়ন করে মাঠ পর্যায়ে পুলিশ সদস্যরা। 50টারও বেশি ডিস্ট্রিক্টে, অর্থাৎ 54টা আমরা একটা তথ্য পেয়েছি, একটাতে 47টা তথ্য আছে। এইখানে একই ধরনের অপরাধ সংঘটিত হয়েছে। কি অপরাধ একই ধরনের? এই অপরাধটার মধ্যে চাইনিজ রাইফেল ব্যবহার করা হয়েছে, এসএমজি ব্যবহার করা হয়েছে, আর ড্রোন সিস্টেমটা কি, আন্দোলনকারীদের অবস্থান শনাক্ত করার জন্য ড্রোন ব্যবহার করা হয়েছে, শনাক্ত করা হয়েছে। এই শনাক্ত করার পরে হেলিকপ্টার উড্ডয়ন করেছে, শনাক্তর ওখানে গুলি করা হয়েছে। গ্রেফতার থাকা আসামিদের পক্ষে আদালতে শুনানি করেন তাদের আইনজীবীরা, আর পলাতকদের পক্ষে স্টেট ডিফেন্স। ন্যায় বিচারের প্রত্যাশা আসামি পক্ষের আইনজীবীদের। 2024 সালের জুলাই আগস্ট মাসে যে ঘটনা ঘটেছে, আসামির বিরুদ্ধে যে অভিযোগ, সেই ঘটনার সময় আসামি পুলিশের একজন কনস্টেবল হিসাবে তার উপর প্রযোজ্য দেশীয় এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী তিনি জনগণের জানমাল রক্ষা এবং নিরাপত্তার জন্য দায়িত্বরত ছিলেন। এর আগে কারাগারে থাকা 4 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। ট্রাইব্যুনালে হওয়া 27 মামলার মধ্যে এটি প্রথম মামলা যার চার্জ গঠনের মাধ্যমে শুরু হবে জুলাই হত্যাযজ্ঞের আনুষ্ঠানিক বিচার। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে তার টেস্ট টিউব নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। বৃহস্পতিবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আমরা বিএনপি পরিবার আয়োজিত 24 জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের চিকিৎসা সহায়তা অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। এ সময় নির্বাচনে জয়ী হয়ে সংগঠনটি সারা দেশে অসহায় মানুষদের পাশে থাকবে বলে আশ্বাস দেন বিএনপির কোষাধ্যক্ষ এই রশিদুজ্জামান মিল্লাত। এ সময় জুলাই হত্যাকাণ্ডের বিচার চান শহীদ পরিবারগুলো। এইচ হিমেলের রিপোর্ট। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ আহতদের পরিবারকে চিকিৎসা সহায়তা দেওয়া হয় আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে। অনুষ্ঠানে শহীদ জাহিদের ক্যান্সার আক্রান্ত ছোট ভাই জিসানের অপারেশনের জন্য 6 লাখ টাকা, ছাত্রনেতা সাজিদুল ইসলামের স্ত্রী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী গোলাম কিবরিয়াকে 1 লাখ টাকা করে সহায়তা দেওয়া হয়। এই সময় শহীদ আহত পরিবারের সদস্যরা বিএনপির এমন উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানান তারা।
এত সুন্দর করে চলতে পারতাম না। আমি একটা মেয়ে মানুষ হয়ে আমার পাশে কেউ নাই, শুধু আমরা বিএনপি পরিবারের থেকে। সরকারের কাছে এখন চাওয়া পাওয়া নাই, কারণ সরকারই পর্যন্ত আমাদের জন্য কিচ্ছু করে নাই। এই সরকার আমাদের উপরে দাঁড়ায়, যদি আমাদের খোঁজ খবর না রাখে পরে কি রাখবে সেটা জানি না। শুধু এতটুকুই বলবো, তারা যেন আমাদের বিচারটা করে। আমি আমার ছেলের খুনের বিচার চাই। অনুষ্ঠানে বিএনপির কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাত বলেন, সংগঠনটি পরিচালনা করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমাদের সবারই প্রিয় ভাই। বাংলাদেশের রাজনীতিতে শকুনের ছায়া পড়েছে বলে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, বাংলাদেশে পিআর নির্বাচন টেস্ট টিউব নির্বাচন হিসাবে বিবেচিত হবে। বাংলাদেশকে টেস্ট টিউব বানাতে যাচ্ছে, পরীক্ষাগার বানাতে যাচ্ছে। এটা বাংলাদেশের মানুষ খালি মার্কা থেকে ভোট দেয় না, বাংলাদেশের মানুষ দেখে মানুষটাকে, যে মানুষটার কাছে গেলে একটা দরখাস্ত সই আনতে পারবে, যে মানুষটার কাছে গেলে ছেলের ভর্তি হওয়ার জন্য রিকমেন্ডেশন আনতে পারবে। সংস্কারের নামে কালক্ষেপণ করে অধিকার হরণ করলে তা দেশের মানুষ মেনে নেবে না বলে মন্তব্য করেন বিএনপির নেতারা। পার্লামেন্টে না গেলে কোনো আইনই তো হবে না। এইচ হিমেল, দেশ টিভি, ঢাকা। আন্তর্জাতিক ইনকামিং কলে দেশের ক্ষতি ৯,০০০ কোটি টাকা। টেলিকম সেবায় এমন দুর্নীতির অভিযোগ ৬ জনের বিরুদ্ধে, যার মধ্যে অন্যতম দুদকের সাবেক কমিশনার জহুরুল হক। দুদকের প্রতিবেদনের প্রেক্ষিতে যে কোনো সময় মামলার আসামি হতে পারেন সংস্থাটির সাবেক এই কমিশনার। এর আগে তার পাসপোর্ট বাতিল করে বিদেশ যাত্রার নিষেধাজ্ঞা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অবৈধ সম্পদ অর্জন ও ক্ষমতার অপব্যবহার সহ বিভিন্ন দুর্নীতির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে, যা নিয়ে অনুসন্ধান করেছে সংস্থাটি। রাজস্ব ফাঁকির সুযোগ করে দিয়ে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এনবিআরের আরও ৫ কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। এ নিয়ে সপ্তাহ ব্যবধানে এনবিআরের ২ সদস্য সহ ১৬ কর্মকর্তার বিরুদ্ধে সম্পদের ফিরিস্তি খুঁজবে তারা। এদিন ভুয়া পাসপোর্টে মধ্যপ্রাচ্যের নারী পাচারের অভিযোগে বিএমইটি কর্মকর্তা সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা করেছে দুদক। ফজলে আদিত্যের রিপোর্ট। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের আন্দোলনের রেশ কাটতে না কাটতেই প্রতিদিনই দুদকের জালে জড়াচ্ছেন প্রতিষ্ঠানটির একাধিক কর্মকর্তা। গত কয়েকদিনে এনবিআর সদস্য, সংস্কার ঐক্য পরিষদের নেতাসহ ১১ জনের বিরুদ্ধে অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু হয়েছে। বৃহস্পতিবার নতুন করে আরও ৫ কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। তাদের বিরুদ্ধে ঘুষের বিনিময়ে রাজস্ব ফাঁকির সুযোগ সৃষ্টি করে দেওয়ার বিস্তর অভিযোগ আনা হয়েছে। রাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করার মাধ্যমে দুর্নীতি, স্বজনপ্রীতি ও অনিয়মের মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত অবৈধ সম্পদ অর্জন করেছেন এমন অভিযোগের প্রেক্ষিতে আজকে আরও ৫ জন কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছেন দুদক। এদিন গৃহকর্মী হিসেবে ভুয়া পাসপোর্টে নারীদের মধ্যপ্রাচ্যে পাচারের অভিযোগে জনশক্তি কর্মসংস্থান ব্যুরো, বিএমইটি সহ এজেন্সির ৯ জনের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমইটি ঢাকার কিছু অসাধু কর্মকর্তা ও বিভিন্ন এজেন্সির বিরুদ্ধে ভুয়া কাগজপত্র তৈরি করে নারীদের বিদেশে পাচারের অভিযোগের প্রেক্ষিতে বিএমইটি এবং কিছু এজেন্সির মোট ৯ জনের বিরুদ্ধে একটি মামলা রুজু করা হয়েছে। এদিকে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ২০ কোটি টাকা ঘুষ লেনদেনের অনুসন্ধানে সাইফ পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালক তরফদার রুহুল আমিনকে আগামী ১৪ জুলাই তলব করেছে দুদক। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। দেশে পুলিশি নির্যাতন বন্ধে জাতীয় নাগরিক পার্টি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বেশ কিছু ছাত্র সংগঠন মিলে গঠন করল নতুন প্ল্যাটফর্ম পুলিশ সংস্কার আন্দোলন। বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম নগরীর ১৬ শহর রেল স্টেশন প্রাঙ্গণে সব সংগঠনের নেতৃবৃন্দ একসঙ্গে দাঁড়িয়ে পুলিশি নির্যাতন বন্ধে এ ঘোষণা দেন। এ সময় তারা দাবি করেন, পতিত সরকারের সময়ের সুবিধাবাদীরা এখন নিরপেক্ষ সাজার চেষ্টার আড়ালে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগকে পৃষ্ঠপোষকতা করছে। এমন পুলিশ কর্মকর্তাদের বিচারের মুখোমুখি দাঁড় করাতে হবে। দ্রুত পুলিশ সংস্কার কার্যক্রম দৃশ্যমান করার দাবিও জানায় তারা। যে সকল পুলিশ সদস্যরা পুলিশের চাকরিরত রয়েছেন, আপনারা অনেকে পুলিশের সংস্কার চান, আপনাদের জায়গা থেকে আপনারা আমাদেরকে সংহতি জানাবেন এবং পুলিশের সংস্কার কাজের অগ্রগতির জন্য আপনারা মুখ্য ভূমিকা পালন করবেন। এটা শুধুমাত্র আমাদের দাবি নয়, এটা এদেশের মানুষের দাবি, এটা এদেশের প্রত্যেকটা পুলিশ সদস্যদের দাবি।